হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য পলিটি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে ভারতীয় সংবিধান দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে ডিসকাস করব। এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, তার জন্য তোমাদের জন্য আমি পার্টে পার্টে ক্লাস নিয়ে আসবো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো আজকে হলো পার্ট 1, আর পার্ট 1-এর মধ্যে যেই জায়গা থেকে ডিসকাস করব সেটা হলো ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। তো এই পার্টটা থেকে আজকে ডিসকাস করব। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। প্রথমে কনসেপ্ট দেখে নেব ডিটেলসে, তারপর কিছু কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। ওকে, এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। সো প্রথমেই রয়েছে দেখো দীর্ঘতম লিখিত সংবিধান। আমাদের যে ভারতীয় সংবিধানটা রয়েছে এটা কি দীর্ঘতম লিখিত সংবিধান, এটা হলো দীর্ঘতম লিখিত সংবিধান। আর এই ভারতীয় সংবিধানটা হলো একক সংবিধান। এটি হলো একক সংবিধান। ওকে, এটা হলো একক সংবিধান। যে ভারতীয় যে সংবিধানটা সবার জন্য একটাই রয়েছে, এরকম না যে রাজ্যের জন্য আলাদা কেন্দ্রের জন্য আলাদা, এরকম না, সবার জন্য একটাই রয়েছে, একটাই সংবিধান রয়েছে। এখন যে কোনো রাজ্যে থাকুক না কেন সবার জন্য একটাই সংবিধান থাকবে, তার জন্য ভারতীয় সংবিধানটা হলো একক সংবিধান। নেক্সট রয়েছে ভৌগোলিক ও ঐতিহাসিক ক্ষেত্রে দীর্ঘতম। যে ভৌগোলিক ও ঐতিহাসিক ক্ষেত্রের দিক থেকেও দীর্ঘতম আমাদের ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানের মধ্যে 22টি অংশ রয়েছে, অর্থাৎ পার্ট, 395টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। আর এই যে 22টি অংশ কী কী রয়েছে বা এই ধারাগুলি কী কী আছে, তফসিলগুলি কী কী আছে, সবগুলির জন্য পার্টে পার্টে ক্লাস নিয়ে আসবো, সেটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। তো ভারতীয় সংবিধানের মধ্যে পার্ট বা অংশ কয়টা রয়েছে? 22টি। ধারা রয়েছে অর্থাৎ আর্টিকেল রয়েছে 395টি এবং তফসিল অর্থাৎ শিডিউল রয়েছে 12টি। ওকে, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় মিশ্রণ। যে সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় মিশ্রণটা কি? দেখো, আমাদের যে ভারতীয় সংবিধানে অনেক কিছু ডিসকাস করা হয়েছে, এগুলি চেঞ্জ করা এত সহজ নয়, আবার এগুলি চেঞ্জ করতে গেলে এত বেশি খুব বেশি তাড়াতাড়িও করা যায় না, খুব বেশি দেরিতেও করা যায় না। তো এটা একটা তাড়াতাড়ি দেরি সব কিছু একটা মিশ্রিত হয়, যে একটা মিশ্রণ হয়, এই কোনো একটা কিছু সংবিধানটা সংশোধন করা হয়, তার জন্য এটা বলা হয় সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় মিশ্রণটা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা ও বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধনযোগ্য। অর্থাৎ এখন যদি সংবিধানে প্রয়োজন হয় কোনো একটা পার্ট চেঞ্জ করা হবে, এটা সংশোধন করা হবে, তখন কি করতে লাগবে? যে 3/2 সম্মতি প্রয়োজন। সেটা চেঞ্জ করতে গেলে, কোনো একটা সংবিধান সংশোধন করতে গেলে, কিছু চেঞ্জ করতে গেলে 3/2 সদস্যের যে সম্মতি হওয়া একান্ত প্রয়োজন, আদারওয়াইজ ওই সংবিধানটা সংশোধন করা যাবে না। তার জন্য এই যে সংবিধান যে সংশোধন করা, সেটা খুব বেশি তাড়াতাড়িও করা যায় না, খুব বেশি লেটেও করা যায় না, তাড়াতাড়ি আর দেরি সবটা মিক্সড করা হয়। তার জন্য বলা হয় সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় মিশ্রণ হলো এই ভারতীয় সংবিধান সংশোধন করার ক্ষেত্রে। যেরকম কোনো একটা 21 জন সদস্য রয়েছে, 21 জন সদস্য থেকে অ্যাটলিস্ট 14 জন, 21 জন সদস্য থেকে অ্যাটলিস্ট 14 জন সদস্যের সম্মতি হওয়া একান্ত প্রয়োজন, আদারওয়াইজ যে সংবিধান সংশোধন করা যায় না। তার জন্য বলা হয়েছে যে 3/2 সংখ্যাগরিষ্ঠতা ও বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধনযোগ্য। তো এখানে এটাই বলা হয়েছে। তো ভারতীয় যে সংবিধানটা, এটা হলো একটা দীর্ঘতম লিখিত সংবিধান, এটি হলো একক সংবিধান, ভৌগোলিক ও ঐতিহাসিক ক্ষেত্রে দীর্ঘতম। তার অংশ রয়েছে 22টি, 395টি ধারা, 12টি তফসিল। আর এটি হলো সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় মিশ্রণ। তো আশা করি তোমরা ফার্স্ট পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট পার্টে যেটা রয়েছে সেটা হলো একাধিক উৎস থেকে গৃহীত। আমাদের যে ভারতীয় সংবিধানটা, এটা অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে, অনেক অনেক জায়গা থেকে ইন্সপায়ার হয়ে অনেক কিছু অ্যাড করা হয়েছে। সেগুলি হলো গঠনগত অংশ। ভারতীয় সংবিধানের যে গঠনগত যে অংশটা রয়েছে সেটা নেওয়া হয়েছে ভারত সরকার আইন 1935 খ্রিস্টাব্দের প্রধান উৎস হিসাবে। যে গঠনগত অংশটা কোথায় থেকে নেওয়া হয়েছে? ভারত সরকার আইন থেকে। কত খ্রিস্টাব্দে? এই যে 1935 খ্রিস্টাব্দে যে ভারত সরকার আইন ছিল সেটা থেকে ইন্সপায়ার হয়ে করা হয়েছে গঠনগত অংশটা, আর এটা প্রধান উৎস হিসাবে নেওয়া হয়েছে। নেক্সট দর্শন বিষয়ক অংশ। দর্শন বিষয়ক যে অংশটা রয়েছে সেটা আমেরিকা ও আইরিশ সংবিধান থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক অংশ ব্রিটিশ সংবিধান থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। এবং অন্যান্য যে বিষয়গুলো, অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলি কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, জাপান ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে ইন্সপায়ার হয়ে এগুলি যে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে।
ওকে, তো এখানে আমরা দেখে নিলাম একাধিক উৎস থেকে গৃহীত। নেক্সট রয়েছে আধার যুক্তরাষ্ট্রীয়। এখন আমরা কি দেখব? আধার যুক্তরাষ্ট্র। এখন আধার যুক্তরাষ্ট্রীয় পার্টটা কি? আধার যুক্তরাষ্ট্রীয় হলো যুক্তরাষ্ট্রীয় আর এক কেন্দ্রিকের যে মিশ্রণটা, মানে যুক্তরাষ্ট্র আর এক কেন্দ্রিক মিলেই হয় আধার যুক্তরাষ্ট্রীয়। এখন আমাদের জানতে লাগবে যুক্তরাষ্ট্রীয় কি আর এক কেন্দ্রিকটা কি। প্রথমেই দেখে নেব যুক্তরাষ্ট্রীয়টা কি। তো যুক্তরাষ্ট্রের যে বৈশিষ্ট্য সেটা হলো দ্বৈত সরকার। সেখানে কি থাকবে? দ্বৈত সরকার। যেরকম ধরো যে সরকার থাকলো, কোনো দেশের মধ্যে সরকার থাকলো, রাজ্যের মধ্যেও রয়েছে, কেন্দ্রের মধ্যেও সরকার রয়েছে। তো এখানে কি দ্বৈত সরকার রয়েছে। তো এটা হলো একটা যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে ক্ষমতার বন্টন রয়েছে। লিখিত সংবিধান রয়েছে, সংবিধানটা লিখিতভাবে রয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থা ইত্যাদি, যে বিচার করার স্বাধীন বিচার ব্যবস্থার সুবিধাও রয়েছে। এখন কেন্দ্রের ক্ষেত্রে যেরকম স্বাধীনভাবে বিচার করার সুবিধা রয়েছে, রাজ্যের ক্ষেত্রেও বিচার করার সুবিধা রয়েছে। ওইটাকেই বলা হয় কি যুক্তরাষ্ট্রীয়, মানে এগুলি হলো যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য। অন্যদিকে এক কেন্দ্রিকের বৈশিষ্ট্যটা কি? এক কেন্দ্রিকের বৈশিষ্ট্য হলো ক্ষমতাশালী কেন্দ্রের উপস্থিতি। যে ক্ষমতাশালী, যে ক্ষমতাটা কার কাছে থাকবে? থাকবে কেন্দ্রের কাছে। কিন্তু রাজ্য আর কেন্দ্রে কার কাছে ক্ষমতা বেশি থাকবে? তো অবভিয়াসলি কেন্দ্রের কাছে ক্ষমতাটা বেশি থাকবে। তো ক্ষমতাশালী হলো কেন্দ্রের উপস্থিতি, মানে এটা হলো এক কেন্দ্রিকের একটা বৈশিষ্ট্য। একটি মাত্র সংবিধান, যেখানে একটি মাত্র সংবিধান থাকবে। যেরকম আমাদের ভারতবর্ষের মধ্যে একটাই সংবিধান রয়েছে। আমরা যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকি, যে কোনো রাজ্যে থাকি না কেন, আমাদের সংবিধান কিন্তু একটাই। সবার জন্য সেম সংবিধান, সেম রুলস, এক নাগরিকতা, সবার জন্য নাগরিকতাটা এক। কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগ হয়, যে প্রতিটা রাজ্যের যে রাজ্যপাল রয়েছে সে রাজ্যপালকে কে নিয়োগ করে থাকে? কেন্দ্র থেকে নিয়োগ করে থাকে। তো এটা হলো এক কেন্দ্রিকের বৈশিষ্ট্য। তো এই যুক্তরাষ্ট্রীয় আর এক কেন্দ্রিক মিলেই হয় আধার যুক্তরাষ্ট্রীয়। তো আধার যুক্তরাষ্ট্রীয় কি সেটা আমরা দেখে নিলাম, প্লাস যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি আর এক কেন্দ্রিকের বৈশিষ্ট্যগুলি কি সেটাও আমরা দেখে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। এনিওয়ে, নেক্সট রয়েছে সংসদীয় সরকার। এই যে সংসদীয় সরকারটা রয়েছে তার উৎস কোথায় থেকে? উৎস হলো ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা। ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা থেকে এই উৎসটা নেওয়া হয়েছে সংসদীয় সরকারের জন্য। তার অপর নাম, সংসদীয় সরকারের অপর নাম কি? এই যে ওয়েস্টমিনিস্টার মডেল, দায়িত্বপূর্ণ সরকার, ক্যাবিনেট সরকার, এগুলি হলো সংসদীয় সরকারের অপর নাম। সংসদ সার্বভৌম নয়। সংসদটা কি? এটা সার্বভৌম নয়। নির্বাচিত প্রধানের উপস্থিতি উত্তরাধিকারী ভিত্তিক নয়, মানে এখানে সংসদীয় যে সরকারের যে সদস্য রয়েছে তারা নির্বাচনের মাধ্যমে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে যে অ্যাপয়েন্ট করা হয়, নির্বাচিত করা হয়, কোনো উত্তরাধিকারী ভিত্তিক নয়। এরকম না যে রাজার ছেলে রাজা হবে, রাজার মেয়ে যে এখানে রানী হবে, এরকম না। এখানে মানে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়। এটা ব্রিটেনের নয়, মানে ব্রিটেনের মধ্যে এরকম হয়, ব্রিটেনের মতন আমাদের ভারতবর্ষের মধ্যেও এই নির্বাচনের ব্যবস্থাটা রয়েছে। প্রধানমন্ত্রী প্রাধান্য, প্রধানমন্ত্রী সরকার। যে প্রধানমন্ত্রী প্রাধান্য কি? প্রধানমন্ত্রী সরকার। আন্তঃসম্পর্কযুক্ত কিন্তু স্বাধীন বিচার ব্যবস্থা। আমাদের দেশে যে বিচার ব্যবস্থাটা রয়েছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, জুডিশিয়ারি যে চ্যাপ্টারটা ছিল, বিচার ব্যবস্থা চ্যাপ্টারটা, যেখানে আমরা সুপ্রিম কোর্ট, তারপর যে হাইকোর্ট বা অধস্তন আদালত, এগুলি আমরা দেখেছি, সেই পার্টটা। এই যে বিচার ব্যবস্থা, আমাদের ভারতবর্ষে যে বিচার ব্যবস্থাটা, সেগুলি স্বাধীন, কিন্তু এগুলি একটা আরেকটার সাথে সম্পর্কিত। মানে স্বাধীন ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে, কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড রয়েছে। যেরকম দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা হলো সুপ্রিম কোর্ট, তারপর হলো রাজ্যের সর্বোচ্চ বিচার ব্যবস্থা হলো হাইকোর্ট, আর অধস্তন কোর্ট হলো যেরকম জেলা আদালত বা অন্যান্য যে আদালত রয়েছে সেগুলি। ওকে, তো জেলা আদালত যেগুলি থাকে, যে রাজ্যের মধ্যে কি থাকে, রাজ্যের যে সর্বোচ্চ সেটা হলো হাইকোর্ট, দেশের সর্বোচ্চ হলো সুপ্রিম কোর্ট। এগুলি কি? এগুলি প্রতিটা যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অধস্তন কোর্টগুলি আলাদা আলাদাভাবে বিচার দিতে পারে, তারা স্বাধীনভাবে বিচার করতে পারে, কিন্তু এগুলি একটার সাথে একটা সম্পর্কিত। কীভাবে সম্পর্কিত? এখন ধরো কোনো একটা কেস নিয়ে জেলা আদালতে গেল, অধস্তন কোর্টে গেল, কোনো একটা বিচার দিল, কোর্টে কোনো একটা বিচার দিল, কিন্তু যে রয়েছে, মানে যার বিরুদ্ধে বিচারটা দেওয়া হলো, সে স্যাটিসফাই হলো না। সে কী করলো? সে গিয়ে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করলো। হাইকোর্টে একটা বিচার দিল, সেটাতেও সে স্যাটিসফাই হলো না, তারপর সে সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারবে। তো এটা একটার সাথে আরেকটা কী রয়েছে? ইন্টারলিঙ্ক, অন্তঃসম্পর্ক রয়েছে। তো ভারতবর্ষের যে বিচার ব্যবস্থাটা সেটা স্বাধীন, কিন্তু সেটা আবার একটা আরেকটার সাথে সম্পর্কিত, এটা আন্তঃসম্পর্কযুক্ত। তার জন্য বলা হয় আন্তঃসম্পর্কযুক্ত কিন্তু স্বাধীন বিচার ব্যবস্থা। নেক্সট রয়েছে মৌলিক অধিকার। এখন আমরা কি দেখব? মৌলিক অধিকার।
মৌলিক অধিকার কয়টা আছে? 6টি। বর্তমানে মৌলিক অধিকার আছে 6টা, কিন্তু আমাদের মূল সংবিধানে কিন্তু 6টা ছিল না। মূল সংবিধানে 7টা মৌলিক অধিকার ছিল। বর্তমানে 6টা আছে, কিন্তু মূল সংবিধানে 7টা ছিল। 7টা ছিল, পরবর্তী সময়ে একটা মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়েছে, আর সেটা হলো কি? সেটা হলো সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এখন বর্তমানে ভারতীয় সংবিধানে সাধারণ অধিকার হিসাবে আছে, কিন্তু মূল সংবিধানে কিন্তু এটা মৌলিক অধিকার হিসাবে ছিল। তো সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার হিসাবে নেই, এটা একটা সাধারণ অধিকার। তো বর্তমানে মৌলিক অধিকার কয়টা আছে? 6টা। আর সেগুলি কি? সাম্য, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সংস্কৃতি ও শিক্ষা, সাংবিধানিক এবং শোষণের বিরুদ্ধে অধিকার, এগুলি হলো মৌলিক অধিকার। এখন সাম্যের আন্ডারে কী কী আসবে? স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সংস্কৃতি ও শিক্ষা, সাংবিধানিক ও শোষণের বিরুদ্ধে অধিকার, এই যে 6টা মৌলিক অধিকার রয়েছে, এগুলি তোমরা যে মৌলিক অধিকারের সেপারেট ক্লাসটা আমি নিয়ে আসবো, সেটার মধ্যে তোমরা পেয়ে যাবে। সেটা দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, তোমাদের আশা করি অনেকটাই কাজে আসবে। তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তো এখানে আমরা কি দেখলাম? মৌলিক অধিকার কয়টা? 6টা। কী কী রয়েছে সেটা আমরা দেখে নিলাম। আর কোনটা বাদ দেওয়া হয়েছে? যে সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে। এটা এখন আর মৌলিক অধিকারের আন্ডারে পড়ে না, এটা সাধারণ অধিকারের আন্ডারেই পড়ে। নেক্সট রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে সেগুলি কি? কল্যাণমূলক রাষ্ট্র, বিচারযোগ্য নয় মৌলিক অধিকার, এগুলি হলো রাষ্ট্রের কিছু নির্দেশমূলক নীতি। এটার জন্য সেপারেট ক্লাস রয়েছে, সেটাও তোমরা পেয়ে যাবে। সো রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতিগুলি রয়েছে, রাষ্ট্রের যে নির্দেশমূলক নীতি কেন? রাষ্ট্রের ভালোর জন্য, যাতে দেশের ভালো হয়, দেশের কল্যাণের জন্য এই নির্দেশমূলক নীতিগুলি দেওয়া হয়। রাষ্ট্রের কল্যাণের জন্য, বিচারযোগ্য নয় এবং মৌলিক অধিকার, তো রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি। নেক্সট রয়েছে মৌলিক কর্তব্য। এখন কি দেখব? মৌলিক কর্তব্য। টোটাল 11টি মৌলিক কর্তব্য রয়েছে। 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। এটি কি? 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয় যে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য আমাদের মূল সংবিধানে ছিল না, এটি পরবর্তী সময়ে মৌলিক অধিকার কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে। প্রথমে মূল সংবিধানের মধ্যে একটাও মৌলিক কর্তব্য ছিল না, মৌলিক কর্তব্যের ব্যাপারে মেনশনই করা হয়নি, কিন্তু পরবর্তী সময়ে 10টা মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছে। তারপর আবার সংশোধনের মাধ্যমে আরও একটা অ্যাড করা হয়েছে। তো এখন বর্তমানে রয়েছে টোটাল 11টা মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। এখন সেই ফান্ডামেন্টাল ডিউটিসগুলি কী কী আছে সেটারও ক্লাস তোমরা পেয়ে যাবে, সেখানে একদম ডিটেলসে আমি আলোচনা করেছি। আর এটা 42তম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। রাষ্ট্রের প্রতি জনগণের কর্তব্য। রাষ্ট্রের প্রতি জনগণের কিছু কর্তব্য রয়েছে, আর সেই কর্তব্যগুলি কী কী সেটাই মৌলিক কর্তব্যতে ডিসকাস করা হয়েছে। তারপর রয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বিশেষ কোনো ধর্মের অনুপস্থিতি, ধর্মীয় ভেদাভেদ নিষিদ্ধ, যে ধর্ম নিয়ে ভেদাভেদ করবে সেটাও নিষিদ্ধ। সংসদের বিভিন্ন কক্ষে সাম্প্রদায়িক আসন সংরক্ষণ নিষিদ্ধ, যে সংসদের যে বিভিন্ন কক্ষ রয়েছে সেখানে সাম্প্রদায়িক আসন সংরক্ষণ করবেন সেটাও নিষিদ্ধ রয়েছে। ওকে, সো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখব সেটা হলো স্বাধীন সংস্থা। কি দেখব? স্বাধীন সংস্থা, নির্বাচন কমিশন, রাষ্ট্র কর্তৃক সমূহ, রাজ্য কর্তৃক সমূহ, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক ইত্যাদি। বয়স্ক ভোটাধিকার, যে ভোট দেওয়ার যে বয়সটা 18 বছর ভোটদানের যোগ্য, মানে 18 বছর হলে সে ভোট দিতে পারবে, ভোটদানের যোগ্য। 61তম সংশোধনীর মাধ্যমে 1988 খ্রিস্টাব্দে এটা নেওয়া হয়েছে যে 18 বছর হলে ভোট দিতে পারবে। ভোটদানের বয়স প্রথমে 21 বছর ছিল, কিন্তু পরে 21 থেকে 18 বছর করা হয়েছে। প্রথমে ভোটদানের বয়সটা 21 ছিল, পরবর্তী সময়ে 1988 খ্রিস্টাব্দে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়সটা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। তো বর্তমানে কত আছে? 18। বর্তমানে 18 হলে ভোট দেওয়া যায়। এক নাগরিকত্ব। আমাদের ভারতবর্ষটা কি? ভারতবর্ষটা হলো এক নাগরিকত্ব, ভারতীয় নাগরিক। রাজ্যভিত্তিক পৃথক কোনো নাগরিকত্ব নেই, আমাদের ভারতবর্ষটা হলো এক নাগরিকত্ব। এখানে সবার জন্য সেম, যে কোনো রাজ্যে থাকুক না কেন, রাজ্যের কোনো আলাদাভাবে স্পেসিফিক তার নাগরিকত্ব নেই, তার এক নাগরিকত্ব। সবাই কি? সবাই একটাই যে নাগরিকত্ব, সেটা হলো ভারতীয় নাগরিকত্ব। আমরা সবাই ভারতবর্ষ ভারতীয় নাগরিক। তো এটা কি? এক নাগরিকত্ব। ভারতবর্ষটা হলো এক নাগরিকত্ব। তারপর রয়েছে জরুরিকালীন পরিস্থিতি।
তিন ধরনের জরুরিকালীন পরিস্থিতি হতে পারে। একটা হলো জাতীয় জরুরি অবস্থা, যেটা যুদ্ধকালীন পরিস্থিতির সময় দিয়ে থাকে, যে ইমার্জেন্সি সিচুয়েশন। রাজ্য স্তরের জরুরি অবস্থা, যেটা রাষ্ট্রপতি শাসন করে থাকে। আর একটা হলো আর্থিক জরুরি অবস্থা। তবে এইটা জিনিস মাথায় রাখবে, এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা দেওয়া হয়নি। ওকে, তো জরুরিকালীন পরিস্থিতি কয়টা? তিনটা। একটা হলো জাতীয় জরুরি অবস্থা, যেটা যুদ্ধকালীন পরিস্থিতিতে দেওয়া হয়েছিল, আগেও দেওয়া হয়েছিল। রাজ্য স্তরের জরুরি অবস্থা, যেটা রাষ্ট্রপতি শাসন করে থাকে। আরেকটা হলো আর্থিক জরুরি অবস্থা, যেটা এখন পর্যন্ত বর্তমানে আমাদের ভারতবর্ষে প্রয়োজন হয়নি। সমস্ত রাজ্য ও কেন্দ্রের অধীন। ত্রিস্তরীয় সরকার, আমাদের যে ভারতবর্ষে আমাদের ত্রিস্তরীয় সরকার রয়েছে, মানে তিনটা স্তরে স্তরে সরকার রয়েছে। পঞ্চায়েত, রাজ্য সরকার, কেন্দ্র সরকার। প্রথমে যেরকম পঞ্চায়েত রয়েছে, তারপর যে রাজ্য সরকার, তারপর কেন্দ্র সরকার। তো ত্রিস্তরীয় সরকার রয়েছে আমাদের ভারতবর্ষে। এখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। কনসেপ্টটা ডিটেইলে আমরা দেখে নিলাম, এখন আমরা কি দেখব? কোশ্চেন আনসার। তো কোশ্চেন আনসারের মধ্যে প্রথমেই রয়েছে, দেখো, মূল সংবিধানে কয়টি অংশ ছিল? 22টি। ভারতীয় সংবিধানে কয়টি ধারা ছিল? 395টি। ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে? 12টি। ওকে, তো মূল সংবিধানের অংশ ছিল কয়টি? 22টি। আর সংবিধানে কয়টি ধারা ছিল? মূল সংবিধানের কথা বলা হয়েছে কিন্তু 395টি। আর ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে? 12টি। নেক্সট রয়েছে, ভারতীয় সংবিধান কিসের দ্বারা সংশোধনযোগ্য? 2/3 সংখ্যাগরিষ্ঠতা ও বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধনযোগ্য। মানে ভারতের সংবিধান যদি কোনো কারণে সংশোধন করতে লাগে, তাহলে কতজন সদস্য প্রয়োজন? অ্যাটলিস্ট 2/3 সদস্যের যে অনুমতি প্রয়োজন। ভারতীয় সংবিধানের দর্শন বিষয়ক অংশ কোথায় থেকে নেওয়া হয়েছে? আমেরিকা ও আইরিশ সংবিধান থেকে। ভারতীয় সংবিধানে রাজনৈতিক অংশ কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। 7 নম্বরে রয়েছে, ভারতীয় সংবিধানের গঠনগত অংশ কোথায় থেকে নেওয়া হয়েছে? ভারত সরকার আইন 1935 খ্রিস্টাব্দ থেকে। ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য কী? যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি হলো দ্বৈত সরকার, ক্ষমতার বন্টন, লিখিত সংবিধান, স্বাধীন বিচার ব্যবস্থা। এগুলি হলো ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। আর এককেন্দ্রিকের বৈশিষ্ট্যগুলো কি? ক্ষমতাশালী কেন্দ্রের উপস্থিতি, একটি মাত্র সংবিধান, এক নাগরিকত্ব, কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগ ইত্যাদি। এগুলি হলো এককেন্দ্রিকের বৈশিষ্ট্য। আর যুক্তরাষ্ট্রীয় আর এককেন্দ্রিক মিলে কি হয়? আধা যুক্তরাষ্ট্রীয়। নেক্সট রয়েছে 10 নম্বরে, দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা কোনটি? সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা হলো সুপ্রিম কোর্ট। আর রাজ্যের সর্বোচ্চ বিচার ব্যবস্থা হলো হাইকোর্ট। ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? এখন বর্তমানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? 6টি। আর যদি বলা হয় মূল সংবিধানে কয়টি ছিল, তখন কিন্তু 7টি হয়ে যাবে। কারণ পরবর্তী সময়ে কি করা হয়েছে? সংবিধান সংশোধনের মাধ্যমে একটা বাদ দেওয়া হয়েছে, সেটা ছিল সম্পত্তির অধিকার। আর বর্তমানে তাহলে কয়টা আছে? বর্তমানে আছে 6টা। ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার কী কী? যে 6টি মৌলিক অধিকার আছে সেগুলি কী কী? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্প্রীতি ও শিক্ষার অধিকার, সাংবিধানিক ও শোষণের বিরুদ্ধে অধিকার। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি? 11টি এটা মৌলিক অধিকার না, মৌলিক কর্তব্য হবে। কি হবে? মৌলিক কর্তব্য হবে। ওকে, ফান্ডামেন্টাল ডিউটিস হবে এটা। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কততম সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? 42তম সংশোধনের মাধ্যমে। 42তম সংশোধনের মাধ্যমে। 15 নম্বর, ভারতীয় সংবিধানে নাগরিকদের ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর বয়স কততম সংশোধনের মাধ্যমে করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোন জরুরি অবস্থা ঘোষণা করা হয়? জাতীয় জরুরি অবস্থা। রাষ্ট্রপতি শাসন কখন করা হয়? রাষ্ট্রপতি শাসন করা হয় রাজ্য স্তরে যখন জরুরি অবস্থার সময় হয়, তখন রাষ্ট্রপতি শাসন করে থাকে। যে রাজ্যের জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি শাসন করে থাকে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। তো প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নিয়েছি, তারপর আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিয়েছি। তো আজকে আমরা কী কী দেখেছি সেগুলি একবার দেখে নাও। সো প্রথমেই আমি স্টার্ট করেছি ভারতীয় সংবিধান থেকে। আজকে ফার্স্ট ক্লাস ভারতীয় সংবিধান থেকে। প্রথমেই দেখলাম কি সেটা কি দীর্ঘতম সংবিধান। একক সংবিধান ভৌগোলিক ও ঐতিহাসিক ক্ষেত্রে দীর্ঘতম। তার কতটি অংশ, তার কতটি ধারা এবং তফসিল রয়েছে সেটা সবটাই দেখে নিলাম। সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনের মিশ্রণ।
নেক্সট দেখে নিয়েছি একাধিক উৎস থেকে গৃহীত হয়েছে সংবিধানের যে কিছু অংশ সেগুলি আমরা দেখে নিলাম যে কোনটা কোন জায়গা থেকে ইন্সপায়ার হয়ে নেওয়া হয়েছে। তারপর দেখলাম আধা যুক্তরাষ্ট্রীয়। আধা যুক্তরাষ্ট্রীয় কি, যুক্তরাষ্ট্রীয় আর এক কেন্দ্রিকের যে মিশ্রণটা সেটাই হলো আধা যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য এবং এক কেন্দ্রিক বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম। তারপর দেখলাম সংসদীয় সরকার এবং ভারতের যে বিচার ব্যবস্থাটা সেটা স্বাধীন কিন্তু আন্তঃসম্পর্কযুক্ত। নেক্সট দেখলাম মৌলিক অধিকার কয়টি রয়েছে, কী কী এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। তারপর মৌলিক কর্তব্য এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তারপর দেখলাম স্বাধীন সংস্থা, যে ভোটাধিকারের যে বয়স এবং এক নাগরিকত্ব টপিকটা। তারপর দেখলাম জরুরিকালীন পরিস্থিতি, ত্রিস্তর সরকার। তারপর আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। আর এই যে চ্যাপ্টারটা একটু বড়, তার জন্য পার্টে পার্টে ক্লাস নিয়ে আসবো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এটা ছিল পার্ট 1, এরকম করে আরও 7টা পার্ট নিয়ে আসবো, যেটার মধ্যে তোমরা আর্টিকেলগুলো পেয়ে যাবে, পার্টের যে ক্লাস পেয়ে যাবে, নির্দেশমূলক নীতি পেয়ে যাবে, আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটা সবটাই পেয়ে যাবে। তো এই 8টা ক্লাস দেখলে আশা করি তোমরা পরীক্ষার থেকে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন সেটা তোমরা ভালোভাবে আনসার করতে পারবে। তোমরা জাস্ট এই ভিডিওগুলি 2 থেকে 3 বার দেখো, রিভিশন করো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও। এইভাবে করে প্রতিটা সাবজেক্টই ফোকাস করো, প্রতিটা সাবজেক্টেই তোমরা এইভাবে করে পড়ো, তাহলে আশা করি ভালো একটা স্কোর করতে পারবে এক্সামের মধ্যে। এনিওয়ে, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে আমাদের এখানে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি কারোর এই নোটসটা প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের এখানে TET 1, TET 2, STGT সম্পূর্ণ সিলেবাসে, তো যাদের প্রয়োজন তোমরা নিতে পারো আমাদের থেকে এই নোটসটা, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর নোটের সাথে তোমরা স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে। ওকে, স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাবে। তাছাড়া অফলাইন মক টেস্টের প্রয়োজন হলে সেটাও নিতে পারো, ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। সবটাই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। টেটের রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তো এটি বলা ছিল আজকের এই ভিডিওতে। তো আশা করি ভালো লেগেছে, তোমাদের কাছে ক্লাসটাও হেল্পফুল লেগেছে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।